সুধী দর্শক, এখন দেখবেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বিশেষ আলোচনা অনুষ্ঠান ভুলিনি তোমাকে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মামুন মাহমুদ। জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠারে দুসময়। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। 15ই আগস্ট মানব সভ্যতার ইতিহাসে একটি জঘন্য এবং নৃশংস হত্যাকাণ্ড। 1975 সালে 15ই আগস্ট মানবতার দুশ্মনরা আমাদের বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছেন। আজ বঙ্গবন্ধুর 39তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আমরা আমাদের স্টুডিওতে বিশেষ আলোচনা অনুষ্ঠান ভুলিনি তোমাকে। আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আজকে আমাদের মাঝে আলোচক হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রামের অতি পরিচিত পরিচ্ছন্ন রাজনীতিবিদ জনাব এম এ সালাম, যিনি 80 দশকের তুখোড় ছাত্রনেতা, বর্তমানে বঙ্গবন্ধু সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের উত্তর জেলা শাখার সাধারণ সম্পাদক, যিনি 1992 সাল থেকে আজ পর্যন্ত প্রায় 4 বার সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছে এবং উনি রাজনৈতিক জীবনে অনেক ত্যাগ স্বীকার করেছেন। বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওনাকে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন এবং উনি দায়িত্ব পালন করছেন। উনি বঙ্গবন্ধু সৈনিক হিসাবে আজকে ওনার বঙ্গবন্ধুর উপর আমরা অনেক কিছু ওনার থেকে জানতে পারবো। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। সালাম ভাই, আপনাকে ধন্যবাদ যে আপনি অতি ব্যস্ততার মাঝে আমাদের মাঝে এসেছেন। ধন্যবাদ। আমরা জানি বঙ্গবন্ধুর যদি জন্ম না হতো বাংলাদেশ হতো না। ইতিহাস থেকে আমরা দেখি বাংলাদেশে 1952-এর সেই ভাষা আন্দোলন, যাকে আমরা স্বাধিকার আন্দোলন বলি, সেই স্বাধিকার আন্দোলনের সূত্র ধরে দেশমাতৃকা শৃঙ্খল ভাঙার শপথ নিয়ে পরপর অনেকগুলো আন্দোলন হয়েছে। সর্বোপরি 1971 সালে রক্তক্ষয়ী সংগ্রামে আমরা লাল সবুজ পতাকা পেয়েছি। আমার প্রশ্ন হচ্ছে, 1952 থেকে 71 পর্যন্ত বঙ্গবন্ধু এই আন্দোলনগুলোতে কী ভূমিকা রেখেছিল? ধন্যবাদ। আমি আপনার এই যে প্রশ্নের উত্তরে কিছু কথা বলার আগেই আমি বলতে চাই, আজ 15ই আগস্ট জাতীয় শোক দিবস, বাঙালি জাতির জীবনে গভীর শোক ও বেদনার দিন। আমি আজকের এই দিনে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান, আমাদের বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 75-এর 15ই আগস্টের কালো রাত্রিতে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের সকলের বিদেহী আত্মার প্রতি আমি গভীরভাবে শ্রদ্ধা জানাই। বাঙালি জাতি, বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশ নামক দেশটি, বাংলাদেশ আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু একই সূত্রে গাঁথা। বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে আলাদা করা যাবে না, বঙ্গবন্ধুকে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আলাদা করা যাবে না, বাংলাদেশের স্বাধীনতাকে বঙ্গবন্ধু থেকে আলাদা করা যাবে না। একটির সাথে একটি এমনভাবে অঙ্গাঙ্গিভাবে জড়িত যে অবিচ্ছেদ্য সত্তা হিসেবে আমাদের ইতিহাসে চিরঞ্জীব হয়ে থাকবে। আমরা বাঙালি জাতি হাজার বছর ধরে আমরা পরাধীনতার শৃঙ্খলে আমরা আবদ্ধ ছিলাম। বেশি দূরের কথা না বললেও আমরা মোগল সাম্রাজ্যের অধীনে প্রায় 500 বছরের কাছাকাছি, ব্রিটিশ বেনিয়াদের হাতে আমরা প্রায় 200 বছর, তারপর 23 বছর আমরা পাকিস্তানি দুঃশাসনের মধ্যে আমরা ছিলাম। বাঙালি জাতি হাজার বছর ইতিহাসে কখনো পরিপূর্ণভাবে স্বাধীনতার স্বাদ পায় নাই এবং তার সাথে একথাও বলবো, কখনো সত্যিকার কোনো বাঙালি জাতিকে
শাসন করার সুযোগ পায় নাই। একদিকে যেমন বাঙালি জাতি কখনো পরিপূর্ণভাবে স্বাধীন ছিল না, তার পাশাপাশি কোনো খাঁটি বাঙালি, সত্যিকার বাঙালি, বাঙালি জাতিকে নেতৃত্ব দেওয়ার, শাসন করার সুযোগ কখনো হয় নাই। যে কারণে আমরা অনেক পশ্চাৎপদ ছিলাম, আমাদের আত্মপরিচয়ের বিকাশ আমরা ঘটাতে পারি নাই। আমাদের স্বাধীনতার মহান স্থপতি, জাতির জনক মহান বঙ্গবন্ধু মুজিব 23 বছরের নিরবচ্ছিন্ন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আমরা আমাদের যে স্বাধীনতা, হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন, আমাদের যে স্বাধীনতা আমরা অর্জন করেছি, তার মধ্য দিয়ে আমরা কতগুলি জিনিস পেয়েছি। একটি হচ্ছে জাতি হিসাবে আমাদের আত্মপরিচয় ছিল না তেমন। জাতি হিসাবে আমাদেরকে বলা হতো কাপুরুষের জাতি, বাঙালি জাতি। পশ্চিমারা, পাকিস্তানিরা আমাদেরকে কাপুরুষের জাতি হিসেবে আমাদেরকে ঘৃণা করত, আমাদেরকে গালিগালাজ করত। সেই কাপুরুষের জাতি যে আমরা নই, সেটা বঙ্গবন্ধুর 23 বছর, বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে 23 বছরের নিরবচ্ছিন্ন অগ্নিঝরা রক্তঝরা সংগ্রামের পথ পেরিয়ে অবশেষে 70-এর নির্বাচন এবং নির্বাচনের মধ্য দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন এবং তারপরে 9 মাসের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 16ই ডিসেম্বর 1971 সালে আমরা যে বিজয় অর্জন করেছি, সেই বিজয়ের মধ্য দিয়ে বাঙালি জাতি প্রমাণ করেছে যে বাঙালি জাতি কাপুরুষের জাতি নয়, বাঙালি জাতি বীরের জাতি। এই জাতি সারা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়ালো এই বিজয়ের মধ্য দিয়ে। এটা আমরা পেয়েছি। আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, যেটা আমরা কখনো কোনো সময় আমরা পাইনি। বঙ্গবন্ধুর নেতৃত্বে, আওয়ামী লীগের নেতৃত্বে আমরা আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন, বাঙালি জাতির যতগুলি অর্জন, সবচেয়ে শ্রেষ্ঠ অর্জন হচ্ছে আমাদের প্রিয় মাতৃভূমির স্বাধীনতা, সেটা আমরা পেয়েছি। এইগুলির সাথে তাহলে সেই আমাদের মাতৃভূমি বাংলাদেশ, বঙ্গবন্ধু, বাংলাদেশ আওয়ামী লীগ, আমাদের স্বাধীনতা অর্জন, আমাদের যে দীর্ঘ আন্দোলন সংগ্রাম অগ্নিঝরা পথ পেরিয়ে আমরা যে যা কিছু অর্জন করেছি, সবগুলি একটির সাথে আরেকটি এমনভাবে অবিচ্ছেদ্য সত্তা হয়ে গেছে, এগুলো আলাদা করা যায় না। সেই কারণেই বলবো, ইতিহাসের পাতা জুড়ে, ইতিহাসের পরতে পরতে, পৃষ্ঠায় পৃষ্ঠায় বঙ্গবন্ধু আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, যে 52-এর ভাষা আন্দোলন, 54-এর যুক্তফ্রন্ট নির্বাচন, সেই যুক্তফ্রন্টের নির্বাচনে বিজয়, মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ, মন্ত্রীর দায়িত্ব পালন, 62-র শিক্ষা আন্দোলন, 66-তে বাঙালির মুক্তি সনদ 6 দফা এবং সেই 6 দফার আন্দোলন, পরবর্তী পর্যায়ে 69-এর গণঅভ্যুত্থান, 70-এর নির্বাচনে সমগ্র পাকিস্তানের মধ্যে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন, বাঙালিদের সব কিছুই বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে। কত রক্ত জড়াতে হয়েছে, কত অগ্নিঝরা পথ পার করতে হয়েছে, কতবার কারাগারে তাকে যেতে হয়েছে, এই সব কিছুই বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে। সুতরাং ধন্যবাদ সালমান ভাই আপনাকে। যে আপনার কথার মধ্যে একটা কথা আসছে, যে বর্তমান পরিস্থিতিতে, বর্তমান প্রেক্ষাপটে, যে কিছুদিন আগে আমাদের নির্বাচন হলো, আমাদের বিরোধী দল নির্বাচন বয়কট করেছে, জ্বালাপোড়া রাজনীতি করেছে। তো আমাদের মনে পড়ে 1970 সালে নির্বাচন, তখন আকাশে বাতাসে আওয়ামী লীগ, বঙ্গবন্ধু এবং সেই সময় অনেক নেতা, পশ্চিমের নেতারাও স্লোগান দিতে শুনেছি, ভোটের বক্সে লাথি মারো, পূর্ব বাংলা স্বাধীন করো। এরপরও কেন বঙ্গবন্ধু নির্বাচনে গেলেন? সেটা হচ্ছে জনগণের ম্যান্ডেট নেওয়ার জন্য। খুব সুন্দর প্রশ্ন করেছেন, যে বঙ্গবন্ধু 70-এর নির্বাচনে যে ম্যান্ডেট নিয়েছিল, সমগ্র পাকিস্তানে মিলে সংখ্যাগরিষ্ঠ আসন আওয়ামী লীগ পেয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, এবং সেই ম্যান্ডেট পাওয়ার কারণেই 17ই এপ্রিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুজিবনগরের আম্রকাননে যে স্বাধীনতার পতাকা উত্তোলিত হয়েছিল, মুজিবনগর সরকার গঠিত হয়েছিল, সেটা 70-এর নির্বাচনের ম্যান্ডেটের ভিত্তিতে হয়েছিল। 70 সালে সেই সময় 7.5 কোটি মানুষ বঙ্গবন্ধুকে, আওয়ামী লীগকে যে ম্যান্ডেট দিয়েছিল, সেই ম্যান্ডেট নিয়েই কিন্তু মুজিবনগর সরকার গঠিত হয়েছিল। যদি সেই নির্বাচন না করত, তাহলে সেই ম্যান্ডেট যদি বঙ্গবন্ধু না পেত, তাহলে মুজিবনগর সরকার নিয়ে প্রশ্ন আসতো। সেই মুজিবনগর সরকারের নেতৃত্বেই 9 মাসের মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। সেই মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু, অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন এবং মন্ত্রিসভার অন্যান্য সদস্যরা দায়িত্ব পালন করে
করেছিলেন, 9 মাস মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। কিসের ভিত্তিতে? ওই 70-এর নির্বাচনের ম্যান্ডেটের ভিত্তিতে। সুতরাং আমি বলবো সেই দিনে নির্বাচনে যাওয়া বঙ্গবন্ধুর ঐতিহাসিক একটি সঠিক সিদ্ধান্ত ছিল। নির্বাচনে না গেলে ভুল হতো। ধন্যবাদ। আমরা বঙ্গবন্ধু একটা বিশাল মাপের মানুষ, বিশেষ করে বঙ্গবন্ধুর জীবন দশায় কোনোদিন রাজনীতিকের সাথে ধর্মকে আনে নাই। কিন্তু আমরা রাজনীতিকের কথা অনেকে জানি, কিন্তু বঙ্গবন্ধুর ধর্মের কথা যদি বলি আমার মনে হয় বিশাল একটা ইতিহাস। তা আপনি আমাদেরকে সংক্ষেপে বঙ্গবন্ধু এবং ধর্ম সম্বন্ধে কিছু আইডিয়া। বঙ্গবন্ধু একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র ব্যবস্থার স্বপ্ন দেখেছিলেন এবং তার সারা জীবনের রাজনীতি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার রাজনীতি। বঙ্গবন্ধু এই বাংলাদেশকে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সকল ধর্মের মানুষের যে যার যার ধর্ম স্বাধীনভাবে পালন করার অধিকার রেখেই একটি সেকুলার রাষ্ট্র ব্যবস্থার মধ্যে বঙ্গবন্ধু তার স্বপ্নের মধ্য দিয়ে সেই রকম একটি বাংলাদেশের কথা চিন্তা করেছিলেন এবং স্বাধীনতার যুদ্ধের যে মূল মন্ত্র সেখানেও কিন্তু এই কথাটি আছে, অসাম্প্রদায়িক বাংলাদেশ। কিন্তু বঙ্গবন্ধু যেহেতু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের দেশ বাংলাদেশ, বঙ্গবন্ধু একজন মুসলমান। রাজনীতি এক জিনিস, ধর্মটা আর জিনিস, রাষ্ট্র ব্যবস্থা এক জিনিস, ধর্মটা আর জিনিস। বঙ্গবন্ধু এই মহান ইসলাম ধর্ম, সেই মহান ইসলাম ধর্ম যাতে করে মানুষ এখানে ভালোভাবে পালন করতে পারে, এটা নিয়ে গবেষণা করতে পারে। বঙ্গবন্ধুই আজকের ইসলামী যে ফাউন্ডেশন, ইসলামিক ফাউন্ডেশন বঙ্গবন্ধু গঠন করেছিলেন স্বাধীনতার পরে। ইসলামকে নিয়ে গবেষণা, ইসলামের যে রীতিনীতি যাতে করে সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেওয়া যায় সেই কারণে তিনি সেটা করেছিলেন। আজকে যে 20-30 লাখ মানুষের তবলিগ জামাত হয় তুরাগ নদীর তীরে, সেই জায়গাটা বঙ্গবন্ধু দিয়েছিলেন। কাকরাইল মসজিদের সেই জায়গাটা বঙ্গবন্ধু দিয়েছিলেন যাতে করে ইসলাম ধর্মের যে ইসলাম ধর্ম পালনের ক্ষেত্রে যাতে করে কোনো রকমের অসুবিধা না হয়, ধর্ম পালন যাতে করে সঠিকভাবে করতে পারে, এগুলি করেছিলেন। আন্তর্জাতিকভাবে তিনি এই যে ওআইসিতে উনি গিয়ে বক্তব্য রেখেছেন, ইসলামী সম্মেলন সংস্থার সদস্য হয়েছিলেন। এবং সবচেয়ে তিনি যে কাজটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ করেছেন, যেটা অনেকেই জানে না, আজকের প্রজন্ম জানে না। বঙ্গবন্ধু সংসদে আইন করে রেস করছে আজকে সোহরাওয়ার্দী উদ্যানে যে রেস হতো পাকিস্তান আমলে বা তার আগের ব্রিটিশ আমলে, সেটা আইন করে বন্ধ করেছিলেন। মদ, জুয়া এগুলি বন্ধ করেছিলেন পার্লামেন্টে আইন করে। শুধুমাত্র বিদেশি নাগরিকরা 5 স্টার হোটেলে তারা মদ খেতে পারবেন, এই আইনটা চালু রেখেছিলেন। কিন্তু এছাড়া মদ, জুয়া, গাঁজা, আফিন, ঘোর রেস এগুলি পার্লামেন্টে আইন করে বন্ধ করেছিলেন। কিন্তু দুঃখের বিষয় 1975 সালের বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়াউর রহমান কিন্তু সেগুলি আবার চালু করেছিলেন আইন করে। বঙ্গবন্ধুর সেই আইনকে আবার রদ করে জিয়াউর রহমান সেগুলি চালু করেছিলেন। সুতরাং বঙ্গবন্ধু এই সমস্ত বিষয়গুলি শুধু ইসলাম ধর্মের জন্য নয়, সকল ধর্মের জন্য এটা প্রযোজ্য ছিল। বঙ্গবন্ধু সেই কারণেই বলবো যে আমাদের ইসলাম ধর্মের জন্য তো বটেই, অন্যান্য ধর্মের জন্য উনি অনেক কাজ করেছেন। আজকের এই স্বল্প পরিসরে হয়তো সেই কথাগুলি বিস্তারিত বলা সম্ভব নয়। আসলে আমাদের সময়ের স্বল্পতার কারণে আমরা অনুষ্ঠান এখানে শেষ করব। দর্শক মণ্ডলী, আমরা এতক্ষণ আমাদের অত্যন্ত একজন দক্ষ কাছ থেকে বঙ্গবন্ধু সম্বন্ধে অনেক কিছু জানতে পারলাম। আমরা আসলে আজকের এই শোক দিবসকে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা কায়েম করার লক্ষ্যে বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মসূচিকে আমাদের এগিয়ে নিতে হবে। আর আজকে আমাদের সাথে সালাম ভাই এসেছেন, তার জন্য ধন্যবাদ জানাচ্ছি। যারা এতক্ষণ টিভি সেটের সামনে বসে আমাদের অনুষ্ঠান দেখেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে সর্বশেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে আজকের এই আলোচনা অনুষ্ঠান এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। হবে নিশ্চয়
কোটি প্রাণ একসাথে জেগেছে অন্ধরাতে নতুন সূর্য ওঠারে তো সময়